মুভি শুরু হয় একটা বাড়ি দেখিয়ে। সেখানে আমরা ডার্সিকে দেখতে পাই যে ভয়ে আলমারির ভেতরে লুকিয়েছিল আর তার হাতের পুতুলের সঙ্গে কথা বলছিল। সে আসলে তার বাবার কাছ থেকে লুকিয়েছিল, কারণ তার বাবা একজন জালিম মানুষ ছিল, খুবই রাগী প্রকৃতির, সব সময় তার উপর অত্যাচার করত। এখানে এসে ডার্জিকে খুঁজে পেয়ে যায় আর তাকে ধরে মারতে শুরু করে, কারণ ডার্জি আজ বাড়ি পরিষ্কার করেনি। এখানে আমরা জানতে পারি তার মা নেই, তিনি নিজেই নিজের জীবন নিয়েছিলেন। এখানে ডার্জি বলে, আমি নিজের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করি সবকিছু করার, কিন্তু মাঝে মাঝে আমাকে দিয়ে হয় না, কারণ আমাকে তো স্কুলে যেতে হয়, পড়াশোনা করতে হয়। বাবা বলে, তুই বাড়ির একটা কাজও করিস না, সব সময় পুতুলটা নিয়েই পড়ে থাকিস। এবার তার বাবা তার পুতুলটা নিয়ে ভাঙতে শুরু করে। ডার্জি প্রথমে তাকে অনেকবার থামানোর চেষ্টা করে, কিন্তু যখন এতে কোনো লাভ হয় না তখন তার তো মাথা খারাপ হয়ে যায়। সে একটা কেচে দিয়ে তার বাবাকে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সিন পরিবর্তন হয় আর আমরা অ্যাস্ট্রিডকে দেখতে পাই। অ্যাস্ট্রিড ডার্জের প্রতিবেশী হওয়ার সাথে সাথে তার খুব ভালো বন্ধুও ছিল। সে তার বাবার সঙ্গে থাকতো, তার একটা পায়ে সমস্যাও ছিল। অ্যাস্ট্রিড সকালে উঠে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন আমরা ডার্জিকে এক জায়গায় লুকিয়ে থাকতে দেখি। অ্যাস্ট্রিড কাছে আসলে সে তাকে ভয় দেখায়। এরপর দুজনে মিলে স্কুলের দিকে যেতে শুরু করে। তাদের কথায় আমরা জানতে পারি ডার্জি অনেকদিন পর অ্যাস্ট্রিডের সঙ্গে কথা বলছে, কারণ তার যেন কি হয়েছিল সেই কারণে সে নিজেকে একা করে নিয়েছিল। আর আমরা তো জানি তার কি হয়েছিল, অর্থাৎ তার বাবার মৃত্যু, যেটা কিনা তার কারণেই হয়েছিল। এখানে ডার্সি অ্যাস্ট্রিডের সঙ্গে খুব সুন্দর করে কথা বলে, কারণ সে অ্যাস্ট্রিডকে পছন্দ করত, মানে তাকে ভালোবাসতো আর কি। তবে কোনোদিনই তাকে মুখ ফুটে বলতে পারেনি। সে ঠিক করে আজই সে তাকে তার মনের কথা বলে দিবে। যখনই সে কিছু বলতে যাবে তখনই সেখানে অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড, যার ব্যাপারে সে জানতো না, আর তার কয়েকটা বন্ধু চলে আসে। অ্যাস্ট্রিডের বন্ধুরা খুবই বেয়াদব প্রকৃতির ছিল, তারা কেউই ডার্জিকে সহ্য করতে পারতো না। তাদের মধ্যে একজন তো ডার্জিকে হিংসা করত তার সৌন্দর্যের জন্য। এখানে অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড তাকে তাদের সঙ্গে চলে আসতে বলে, কিন্তু অ্যাস্ট্রিড বলে, না না তোমরা যাও, আমি ডার্জির সঙ্গে চলে আসবো। তখন ডার্জি তাকে বলে, ইটস ওকে, তুমি যাও, আমি একাই চলে যেতে পারবো। এখন অ্যাস্ট্রিড আর কি করবে, সে তার বন্ধুদের সঙ্গে চলে যায়। এরপর ডার্জি যায় একটা সাইকিয়াট্রিস্টের কাছে। সে প্রায় অনেকদিন ধরে তার কাছ থেকে থেরাপি নিচ্ছিল, কারণ ডার্জি প্রায় ডিপ্রেশনে চলে যেত। এখানে সে ডক্টরকে বলে, জানেন আমার বাবা ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো জানি তার বাবা আসলে কোথায়। তারপর ডার্জি ডক্টরকে বলে দেয় যে খুব শীঘ্রই সে অ্যাস্ট্রিডকে তার মনের কথা বলে দিবে। তখন ডক্টর তাকে জিজ্ঞাসা করে যে অ্যাস্ট্রিডও কি তোমার মতো একই ফিলিংস রাখে। ডার্সি বলে, জানি না, তবে আজ সকালে তো দেখলাম তার একটা বয়ফ্রেন্ডও আছে। তবে তাতে আমার কি, আমি জানি কনফেস করলে সে আমার দিকেই চলে আসবে। এটা শুনে ডক্টর চিন্তায় পড়ে যান, কারণ তিনি ডার্সির ব্যাপারে খুব ভালোভাবেই জানতেন। এই মেয়েটার রাগ হলে সে কন্ট্রোলের বাইরে চলে যায়, আর তার মানসিক অবস্থাও খুব বেশি ভালো ছিল না। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ধরো সে তোমাকে রিজেক্ট করে দিল, তখন কি হবে? তোমার কি খুব খারাপ লাগবে? কিছু যায় আসবে? ডার্সি বলে, অবশ্যই আমার যাবে আসবে, অবশ্যই আমার খারাপ লাগবে, এতটাই যে হয়তোবা আমি পাগলও হয়ে যেতে পারি। এদিকে আমরা অ্যাস্ট্রিডকে তার বন্ধুদের সঙ্গে তারই বাড়িতে দেখতে পাই। এখানে জানতে পারি কিছুদিনের মধ্যেই অ্যাস্ট্রিডের জন্মদিন। এখানে তার বন্ধুরা ডার্সিকে নিয়ে তাকে টিস করতে থাকে। তারা বলে যে ডার্সি তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? তখন অ্যাস্ট্রিড বলে, জি না, আমি তার দ্বিতীয় ভালো বন্ধু, তার প্রথম ভালো বন্ধু তো অন্য কেউ। তখন তারা বলে, সে যাই হোক, আমরা তো ওকে একটুও পছন্দ করি না। এদিকে ডার্জিকে দেখি সে অ্যাস্ট্রিডের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কারণ সেই তাকে তার বাড়ি যেতে বলেছে। এটা নিয়ে সে তো অনেক খুশি ছিল। এখানে সে অ্যাস্ট্রিডের জন্য একটা বার্থডে গিফটও রেডি করে। এটা একটা পুতুল ছিল, যেটা ছোটবেলা থেকেই ডার্জির খুবই পছন্দের ছিল। সে পুতুলকে বলে, আমার অ্যাস্ট্রিডের খুব ভালো করে খেয়াল রাখবা। এরপর সে অ্যাস্ট্রিডের বাড়ি চলে যায়। সেখানে তার বন্ধুদের সঙ্গেও ডার্জির দেখা হয়। ডার্জি অ্যাস্ট্রিডকে অ্যাডভান্স বার্থডে গিফট হিসেবে পুতুলটা দিয়ে দেয়। এরপর অ্যাস্ট্রিড যখন তার জন্য ড্রিঙ্ক আনতে যায়, তখন তার বন্ধুরা তাকে হাবিজাবি কথা বলতে শুরু করে। তারা বলে, ডার্জি তো খুবই অদ্ভুত আর ভুতুরে টাইপের একটা মেয়ে, কিসব হাবিজাবি খায়, হাবিজাবি বলে, এইসব বলে তারা হাসাহাসি করতে থাকে। এতে ডার্জির অনেক রাগ হয় আর সে ওখান থেকে চলে যায়। অ্যাস্ট্রিড ওখানে এসে ডার্জিকে পায় না। তখন তার বন্ধুরা তাকে গিফটটা খুলতে বলে। অ্যাস্ট্রিডও কথা মতো গিফটটা খুলে পুতুলটা বের করে। এটা দেখে তার বন্ধুরা মুখ বাঁকা করে নেয় আর বলে, এইসব কি হাবিজাবি। অ্যাস্ট্রিড বলে, কেন, কি সমস্যা, এটা তো নর্মাল একটা পুতুল, আর এটা আমার জন্মদিনের গিফট, তোমরা এমন কেন করছো? তারা বলে, কি জানি, এটাকে তো ডার্জির মতোই অদ্ভুতই দেখাচ্ছে। পুতুলের সঙ্গে একটা নোটও ছিল, যেটা অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড জোরে জোরে পড়তে শুরু করে। সেটাতে লেখা ছিল, ডিয়ার অ্যাস্ট্রিড। এই পুতুলটার নাম মর্গান, যেটা আমার মা রেখেছিল। এই পুতুলটা আমার খুবই পছন্দের, ছোটবেলা থেকেই এটা আমার সঙ্গে সঙ্গে ছিল। তবে আজ এটা আমি তোমাকে দিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি,
তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো, আমি তোমাকে নিরাশ করব না। এটা শুনে অ্যাস্ট্রিড তো অবাক, কারণ সে তো কখনোই ডার্সিকে নিয়ে এইসব ভাবেনি। তার বন্ধুরা তো হাসাহাসি শুরু করে দেয়। অপরদিকে ডার্সিকে দেখি যে তার রুমে বসে খুবই কান্নাকাটি করছিল। তখন অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড তাকে ফোন করে বলে, ডার্সি, অ্যাস্ট্রিডও তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে ডার্সি তো অনেক খুশি হয়ে যায়। তবে ছেলেটা তো তার সঙ্গে মজা করছিল। এখানে আমরা জানতে পারি অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড তারই একটা বান্ধবীর সঙ্গে মিলে তাকে ধোকা দিচ্ছে। সে ডার্সিকে বলে, আরে পাগল মেয়ে, আমার অ্যাস্ট্রিড তোকে খুবই ঘৃণা করে। ডার্সির তো মনটাই ভেঙে যায়। এইদিকে অ্যাস্ট্রিডের বাবা বাড়িতে আসলে সে তার বাবাকে সবকিছু খুলে বলে। তখন তার বাবা বলে যে ডার্সির মা আর আমি খুবই ভালো বন্ধু ছিলাম, বেচারির সঙ্গে অনেক খারাপ হয়েছিল। অ্যাস্ট্রিড বলে, কি হয়েছিল ওনার সঙ্গে? তখন তার বাবা বলে, সেটা আপাতত আমি তোমাকে বলতে পারবো না। তখন অ্যাস্ট্রিড তার বাবাকে ডার্সির গিফট করা পুতুলটা দেখায়। তখনই ডার্সি তাদের বাড়িতে আসে। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে অ্যাস্ট্রিডকে বলে, আমাকে একটু ভালোবাসলে কি হতো তোমার? অ্যাস্ট্রিড তাকে বোঝানোর চেষ্টা করে। তখন ডার্সি বলে, হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, এমনটা তোমার বয়ফ্রেন্ড আমাকে বলেছে। অ্যাস্ট্রিড বলে, না না, এমন কোনো ব্যাপার না, সে হয়তো তোমার সঙ্গে মজা করেছে। তখন ডার্সি বলে, চুপ করো, তুমি যেহেতু আমাকে ভালোই বাসো না, তাহলে আর কি, তবে আমি নিজের ভালোবাসা প্রমাণ করে দেখাবো। আমি আজ নিজের শরীরে আগুন লাগিয়ে দেব। এই বলে সে ওখান থেকে চলে যায়। অ্যাস্ট্রিড দ্রুত এগুলো সব তার বাবাকে জানায়। এরপর তারা দুজন মিলে ডার্সিকে খুঁজতে বের হয়। তারা দুজন তাকে পেয়ে তো যায়, কিন্তু ততক্ষণে ডার্সি নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গিয়েছিল। এটা দেখে অ্যাস্ট্রিড তো একদম ভেঙে পড়ে। পরদিন ডার্সির ফিউনারেল হচ্ছিল, সেখানে অনেকে আসে। তাকে যারা বুলি করতো তাদেরও আজ ডার্সির জন্য খারাপ লাগছিল। এখানে ডার্সির ডক্টরও আসে। তখন সেখানে একটা ডিটেকটিভ এসে তাকে বলে যে আপনি আমার সঙ্গে আগামী সপ্তাহে প্লিজ দেখা করবেন। রাতে দেখা যায় অ্যাস্ট্রিড ঘুমাচ্ছিল। তখনই ডার্সির গিফট করা পুতুলটা হঠাৎ নড়ে ওঠে, অর্থাৎ এই পুতুলের মাঝে নিশ্চয়ই অদ্ভুত কিছু রয়েছে। পরের সিনে ডক্টর আর ডিটেকটিভ দেখা করে। ডিটেকটিভ জিজ্ঞাসা করলে ডক্টর তাকে ডার্সির ব্যাপারে অনেক কিছুই বলে, যে তার মানসিক সমস্যা ছিল, সে নিজের রাগ কন্ট্রোল করতে পারতো না, ইত্যাদি ইত্যাদি। ডার্সির বাবার ব্যাপারে কথা উঠতে ডক্টর বলে ওঠে, ওই লোক একদমই ভালো না, সে সবসময় ডার্সিকে বিরক্ত করত, তার উপর অত্যাচার করত, এমনকি সে নেশাও করত। ডিটেকটিভ বলে তার বাবার কোনোই খোঁজ পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে। তখন ডক্টর বলে, এ লোক তো নেশা করতো, হয়তো বা নেশার ঘোরেই কোথাও চলে গিয়েছে। এদিকে বাড়িতে অ্যাস্ট্রিডদের মেইড কাজ করছিল। তখন উপর থেকে একটা বল এসে পড়ে তার পায়ের কাছে। সে তখন ছুরি নিয়ে উপরে দেখতে যায় কোনো চোর টোর আসলো কিনা, কিন্তু সেখানে মর্গান ডল ছাড়া আর কেউই ছিল না। মেয়ের যখন সেখান থেকে চলেই যাবে, তখনই মর্গান তার উপর আক্রমণ করে আর তাকে ছুরি দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। হয়তো বা পুতুলটার ভেতর ডার্সির আত্মা এসে ভর করেছে, অথবা পুতুলটা কোনোভাবে নিজেই জেগে গিয়েছে আর এখন সে ডার্সির হত্যার প্রতিশোধ নেবে। পরদিন ডার্সির ডক্টর অ্যাস্ট্রিডের কাছে আসে আর তাকে নিজের কার্ড দিয়ে বলে, সময় পেলে আমার সঙ্গে একটু দেখা করো। পরের সিনে আমরা অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড আর তার বান্ধবী মীরাকে দেখতে পাই, অর্থাৎ যার সঙ্গে মিলে সে অ্যাস্ট্রিডকে ধোকা দিচ্ছে। মীরা বলে, আমি ভুল করে আমার ফোন অ্যাস্ট্রিডের বাড়িতেই রেখে চলে এসেছি, যদি সে একবার আমার ফোনটা চেক করে ফেলে তাহলে সে আমাদের ব্যাপারে সব কিছু জেনে যাবে। তারা ঠিক করে এখনই তারা অ্যাস্ট্রিডের বাড়িতে যাবে, কারণ এই সময়টা সে ক্লাসে থাকে। অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ডের কাছে তার বাড়ির একটা এক্সট্রা চাবি ছিল, এটার মাধ্যমে তারা দুজন বাড়িতে ঢুকে পড়ে। মীরা ভেতরে চলে যায় তার ফোনটা খুঁজতে। এদিকে তার বয়ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে থাকে পাহারা দেওয়ার জন্য। তবে আজ অ্যাস্ট্রিডের ক্লাস কম হয়, সে দ্রুত বাড়ি ফিরে আসে। এটা দেখে তার বয়ফ্রেন্ড তো চমকে যায়। তারা যেন ধরা না খেয়ে যায়, এই জন্য কোনো রকম সে অ্যাস্ট্রিডকে নিয়ে দূরে হাঁটতে চলে যায়। এইদিকে মীরা তার ফোন মর্গানের কাছে পেয়ে যায়। সে যখন ফোনটা চেক করছিল, তখনই পেছন থেকে মর্গান তার উপর আঘাত করে, তার গলা কেটে দেয়। সেখান থেকে প্রচন্ড জোরে জোরে রক্ত বের হতে থাকে। মীরা কোনো রকমে পালিয়ে বাথরুমে গিয়ে বাথটাবে বসে পড়ে। মর্গানও সেখানে চলে আসে। এখন মীরার শরীরে আর এতটা শক্তি ছিল না যে সে এখান থেকে উঠে পালাবে, তাই মর্গান তখন কল ছেড়ে দেয়। বাথটাব পানি দিয়ে ভরে যায় আর সেই পানিতে ডুবে মীরার সেখানেই মৃত্যু হয়। এদিকে অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ড বাইরে গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পরেও যখন মীরা না আসে, তখন সে তাকে মেসেজ করে। অদ্ভুতভাবে সেই মেসেজের রিপ্লাইও আসে, যেটা মর্গানের কাজ ছিল। যাক, পরের দিনই ছিল অ্যাস্ট্রিডের জন্মদিন। তার সব বন্ধুরা তার বাড়িতে চলে আসে। তখন অ্যাস্ট্রিড বাড়িতে ছিল না। তারা ঠিক করে তাকে সারপ্রাইজ দিবে, এই জন্য বাড়ি সাজানোর কাজে লেগে পড়ে। এদিকে অ্যাস্ট্রিড গিয়েছিল ডার্সির ডক্টরের সঙ্গে দেখা করতে।
অ্যাস্ট্রিড জানায় যে ডার্সি আমার জন্মদিনে আমাকে একটা পুতুল গিফট করেছে। এইটা শুনে ডক্টর চমকে যায় আর তাকে বলে আমাকে এখনই দেখাও পুতুলটা। এদিকে মীরা অ্যাস্ট্রিডের বয়ফ্রেন্ডকে মেসেজ করে বলে আমি উপরে আছি, চলে আসো তাড়াতাড়ি। এই মেসেজ দেখে ছেলেটা তার বাকি বন্ধুদের কোনো একটা বাহানা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর খুশি খুশি উপরে যেতে থাকে। তবে সেখানে গিয়ে তার তো সাক্ষাৎ হয় মীরার লাশের সাথে, যেটা দেখে সে প্রচন্ড কান্না করতে থাকে। তখনই সেখানে মর্গান ডল চলে আসে আর তাকে চুপ করিয়ে দেয়, অর্থাৎ রড দিয়ে বাড়ি মেরে তার মাথা থেতলে দিয়ে তাকেও মেরে ফেলে। পরের সিনে ডক্টর আর অ্যাস্ট্রিড বাড়িতে চলে আসে। সেখানে অ্যাস্ট্রিডের বন্ধুরা তাকে জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দেয়। এরপর সে ডক্টরকে নিয়ে উপরে চলে যায় আর তাকে মর্গান ডলটা দেখায়। তখন ডক্টর তাকে জানায় যে ডার্সির মা আগে পুতুল বানাতো, তবে সে পুতুলের সঙ্গে সে কালো জাদুও করত। আমি এখানে এটাই চেক করতে এসেছি যে এই পুতুলটাও সেগুলোর মধ্যে একটা কিনা। তুমি বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে এনজয় করো, ততক্ষণ আমি এটা চেক করে নিচ্ছি। অ্যাস্ট্রিড বাইরে চলে গেলে ডক্টর মর্গানের মাথায় মানুষের চুল পায়। এতে তো তার সন্দেহ কনফার্ম হয়ে যায়। আরও খুঁজে সে মানুষের একটা দাঁতও পায়। সে দ্রুত পুলিশকে কল করে। এরপর সে গিয়ে অ্যাস্ট্রিডকে সবকিছু খুলে বলে। পরে রুমে আসলে দেখা যায় মর্গান তো সেখানে নেই। ডক্টর চারদিকে মর্গানকে খুঁজতে থাকে। তখন হঠাৎ করে সেটা তার সামনে চলে আসে আর খুব জোরে তার গলা টিপে ধরে। ডক্টর অজ্ঞান হয়ে যায়। একটু পর অ্যাস্ট্রিড রুমে এসে ডক্টরকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তখনই মর্গান নিজের পায়ে উঠে হেঁটে হেঁটে তার কাছে আসে। এটা দেখে তো অ্যাস্ট্রিডের অবস্থা খারাপ হয়ে যায়। ততক্ষণে ডক্টরেরও জ্ঞান ফিরে আসে। এখানে মর্গান পুতুল নিজের মাস্ক খোলে আর দেখতে পায় এই পুতুল আর কেউ না, ডার্সি নিজে ছিল। হ্যাঁ, মেয়েটা মরেনি। শুরু থেকে এই পর্যন্ত পুরোটাই তার সাজানো নাটক ছিল। এত কিছু করার একটাই কারণ, সে একটা পুতুল হয়ে অ্যাস্ট্রিডের সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিল। তাকে যে আগুনে পুড়তে দেখানো হয়েছিল এটাও একটা নাটক ছিল। এখানে সে তার বাবার লাশ পুড়িয়ে দিয়েছিল, কারণ সেটা তো বাড়িতে থেকে থেকে পচে যাচ্ছিল, সবার সন্দেহ হতো। তাই সে লাশটার একটা খবর করে দিল। এখন সবাইকে বিশ্বাস করানোর জন্য সে নিজের একটা দাঁত লাশের পাশে রেখে এসেছিল। এতে পুলিশ বুঝে নেয় যে এটা ডার্সির লাশ ছিল। বুঝুন মেয়েটা কত চালাক। ডার্সি বলে আমার মায়ের মৃত্যুর পেছনে আমার বাবার হাত ছিল। তার মনে হতো আমার মা তার জীবনের একটা ঝামেলা ছিল। ঠিক বাবার মতোই আমি আমার জীবনের ঝামেলা করা কয়েকটা মানুষকে মেরে ফেলেছি। অ্যাস্ট্রিড তুমি জানো তোমার বয়ফ্রেন্ড মীরার সঙ্গে মিলে তোমাকে চিট করতো? এটা শুনে তো অ্যাস্ট্রিডের অনেক খারাপ লাগে। তখন ডার্সি বলে কোনো ব্যাপার না, আমি তো তোমার সঙ্গে আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এখন আমাকে তোমার করে নাও। অ্যাস্ট্রিড তো ভয়ে চুপ করে থাকে। তখন ডার্সি বলে তুমি গিয়ে বাড়ির সবাইকে এখনই বের করে দাও, নয়তো আমি ডক্টরকে মেরে ফেলবো। অ্যাস্ট্রিডও ভয়ে এটাই করে। এরপর যখন সে রুমে আসে তখন বাইরে থেকে তার বাবার আওয়াজ শুনতে পায়। সে তার বাবাকে সাহায্যের জন্য ডাকতেই যাবে, তখনই ডার্সি তার মুখ চেপে ধরে। সে বলে তোমারও আমার মতো কোনো বাবার দরকার নেই। তখন অ্যাস্ট্রিড বলে আমার বাবাই আমার সবকিছু। তখন ডার্সি রেগে যায় আর অ্যাস্ট্রিডকে অজ্ঞান করে দেয়, কারণ তার এখন উদ্দেশ্য হচ্ছে অ্যাস্ট্রিডের বাবাকে মেরে ফেলা। সে গিয়ে অ্যাস্ট্রিডের বাবার গলায় আঘাত করে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন সেখানে ডিটেকটিভ চলে আসে, ডার্সি তাকেও মেরে ফেলে। এর মধ্যে ডক্টর আর অ্যাস্ট্রিড নিচে নেমে আসে। অ্যাস্ট্রিড তার বাবাকে দেখে যে এখনো জীবিত ছিল, কিন্তু তখনই ডার্সি ছুরি হাতে তাদের সামনে এসে দাঁড়ায়। তবে তখন অ্যাস্ট্রিডের একটা বন্ধু ডার্সির মাথায় আঘাত করে। তবে পরক্ষণে ডার্সি উঠে দাঁড়ায় আর ডিটেকটিভের বন্দুক দিয়ে সে তাকে মেরে ফেলে। সে ডক্টরকেও গুলি করে, কারণ ডক্টর কথা বলেই যাচ্ছিল। এখানে অ্যাস্ট্রিড নিজের জীবন বাঁচানোর জন্য ডার্সিকে বলে যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। এটা শুনে ডার্সি তো অনেক খুশি হয়ে যায়। অ্যাস্ট্রিড তাকে একটা ব্রেসলেট দেয়, যেটা ডার্সি তাকে দিয়েছিল। সে তাকে বলে এতদিন ব্রেসলেটটা আমি পরেছি, কিন্তু এখন এটা পরার পালা তোমার। এরপর সে তাকে জড়িয়ে ধরার বাহানা করে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তার তো মনে হচ্ছিল ডার্সি ফাইনালি মারা গিয়েছে, কিন্তু মেয়েটা আবারও উঠে দাঁড়ায়। এইবার তো অ্যাস্ট্রিড রেগে গিয়ে তাকে বন্দুক দিয়ে গুলি করে আর অবশেষে ডার্সি মরে। এরপর আমরা তাকে ডক্টরের সঙ্গে কথা বলতে দেখি। ভাগ্য ভালো থাকায় ডক্টর আর ডার্সির বাবা দুজনেই বেঁচে যায়। তারা মর্গান ডল তাদের বাড়িতেই রেখে দেয়, যেন এটাকে প্রমাণ হিসেবে পুলিশকে দেখাতে পারে। তখন আমরা মর্গানের মাথা নড়তে দেখতে পাই। এখন ডার্সি তো মারা গিয়েছে, তাই নাটক করারও কেউ নেই। তাহলে এটা কিভাবে হচ্ছে? আসলে ডার্সির মা যেহেতু এটাতে কালো জাদু করেছিল, তাই হতে পারে ডার্সির আত্মা এবার পুতুলের ভিতর চলে এসেছে। কারণ অ্যাস্ট্রিডের প্রতি তার যে ভালোবাসাটা ছিল সেটা অবসেশনের পর্যায়ে চলে গিয়েছিল। আর এইবার অ্যাস্ট্রিডকে পেতে সে যে আর কত মানুষকে মারবে সেটা সে নিজেই জানে। এই ভয়ানক সিনের সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়।